আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের রেগুলার যেই আলোচনা ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। এনডিপি এই আলোচনাটির আয়োজন করেছে এই জন্য যে এখন বর্তমানে যেই ফান্ড কাটগুলো হচ্ছে ডেভেলপমেন্ট এজেন্সির বা যারা ডোনার এজেন্সি ছিল তারা যে ফান্ড কাটগুলো করেছেন এবং আলটিমেটলি এই ফান্ডগুলো যে কমতেই থাকবে, এর যেই ইফেক্ট আমাদের উপরে বা আমরা যারা ডেভেলপমেন্ট কর্মী আছি আমাদের উপরে যে প্রভাব পড়ার কথা, সেই প্রভাবটাকে আমরা কিভাবে মোকাবেলা করব এবং এটার এই যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো বর্তমানে আমরা কিভাবে ফেস করছি, ভবিষ্যতের পরিকল্পনাটা কি হতে পারে। আর এই জন্যই আমরা প্রতি পর্বে একজন ডেভেলপমেন্ট এক্সপার্টকে আমাদের মাঝে নিয়ে আসি, যিনি ওনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন এবং পরামর্শ দেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ফারহা কবির, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। এনডিপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। আপা, আমরা জানি, আমরা অলরেডি বলেছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এই যে ফান্ড কাট করছেন ডোনাররা এবং আস্তে আস্তে অন্যান্য যে ডোনাররা আছে তারাও তাদের ফান্ডের পরিমাণ কমিয়ে দিচ্ছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে এটার যে ভবিষ্যৎ, হয়তো আমরা ভবিষ্যতে আবার গ্লোবাল কথাও যদি চিন্তা করি তাও দেখছি যে সারা পৃথিবীতেই এটার একটা ইফেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই পরিস্থিতিটা আসলে কিভাবে বর্ণনা করতে পারি? আপনার দৃষ্টিতে এই পরিস্থিতিটা আসলে এখন কেমন বাংলাদেশের জন্য? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। কিছুটা হলেও তো এটা একটা কষ্ট সৃষ্টি করেছে। আপনি জানেন যে হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে আবার হঠাৎ করেও না। কেন হঠাৎ করে না? একটা ধারাবাহিকতা আমরা দেখছিলাম বিশ্বজুড়ে, যে উন্নয়নের খাতে যে অর্থায়ন হতো সেখানে পরিবর্তন আসছিল। একবার 2008-এ কিন্তু বড়ভাবে পরিবর্তন এসেছিল যখন ব্রেক্সিটের ঘটনা ঘটে এবং ইউকে ওখান থেকে যে তাদের কিছু নিজেদেরই অর্থায়নের যে পরিকল্পনা সেখানে একটা পরিবর্তন আসে। আর এর আগেও কিন্তু ইউএসের প্রেসিডেন্টের পলিসি অনুযায়ী তখনও কিছুটা পরিবর্তন হয়েছিল। আমি বলবো একটা ধারাবাহিকতায় চলে আসছিল, কিন্তু হঠাৎ করে বড় একটা ধাক্কা আসলো যখন একেবারে রাতারাতি বলা হলো যে এই ধরনের যে ফান্ড যারা পাচ্ছে সেই ফান্ড বন্ধ করে দেওয়া হবে। আর ইউএসএইড যেসব দেশে যেসব প্রকল্প নিয়ে কাজ করছিল, বলতে গেলে একেবারে রাত্রে ফোন করে লোকজনকে জানিয়ে বলেছে পরদিন থেকে এসো না, বা তোমাদের আর কাজ করার এখানে সুযোগ নেই। এবং নিজের দেশের লোকও কিন্তু তাদেরও চাকরি বাকরি চলে গিয়েছিল। তো সেই জন্য অনেকে হয়তো প্রস্তুত ছিল না। কেন, এর মধ্যে তো গত বছর অনেক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছিল ইউএসএআইডির এবং অনেকের সঙ্গে তারা পার্টনারশিপে গিয়েছিল। তো তারপর তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমরা যেটা দেখেছি যে স্বাস্থ্যক্ষেত্রে, তারপরে উন্নয়ন ক্ষেত্রের কিছু কিছু বিশেষ প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হয়েছে আপনার রোহিঙ্গা রেফিউজি যে প্রোগ্রামটা। তো আপনার জায়গা থেকে আমি যেটা বলবো যে এটা আমরা ইউএসএআইডিটা বড় করে দেখতে পাচ্ছি, কিন্তু অন্য দেশেও কিন্তু এই প্রবণতাটা দেখা যাচ্ছে এবং তাদের নিজেদের যে কৌশল, তারা নিজেদের যেইভাবে তারা রাজনীতি এখন পরিচালনা করছে সেটার ভিত্তিতে তারা তাদের উন্নয়নের যে অর্থায়ন করবেন। এবং বলতে গেলে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে কুইড প্রোকো, আমরা যেটাকে বলি যে আমি কিছু দিলে আপনি আমাকে কিছু দেবেন। সো ট্রেড ফর এইড আসছে এবং ওই দেশেরও যেসব পলিসি বা তারা যেটাকে প্রায়োরিটাইজ করছে, হ্যাঁ, সেগুলো সামনে চলে আসছে। তো একটা জিনিস বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে অনেকটা সামনে চলে এসছে এবং কোনো ঢাক শাক নাই, একেবারে সরাসরি। এটার প্রভাব তো পড়েছে একেবারে উন্নয়ন সংস্থাগুলোর উপরে, উন্নয়ন কর্মীর উপরে, এবং যারা আপনি ধরেন মানবাধিকার নিয়ে কাজ করছিল, দুর্যোগ নিয়ে কাজ করছিল, তাদের উপরে অনেক বেশি এটার প্রভাব পড়েছে। তাহলে আপা
বর্তমানে যে এই পরিস্থিতিটা, আপনি একটা অর্গানাইজেশনকে হেড করছেন, এরকম আরও অর্গানাইজেশনস তো আছে। আসলে আমরা এখন এই ব্যাপারটাতে কিভাবে নিজেদেরকে মানিয়ে চলছি, কোপ করছি? কারণ সবাই তো আর সবাইকে বাদ দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো যায় না, যে ফান্ড নেই তো সবাইকে চলে যেতে হবে। তো আমরা কোপ করছি কিভাবে? যারা বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন তাদের তো কিছুটা হলো পরিকল্পনা থাকে, এবং বিভিন্ন, এখন যদি আপনার পুরোপুরি একটি ডোনার উপরে বা একটা খাতের উপরে আপনি নির্ভরশীল থাকেন, সেই জন্য আপনি বেশি এটা প্রভাবিত হবেন। আবার আমি যেহেতু 2008-এর অভিজ্ঞতার আলোকে আমি একদমই চেঞ্জ করে দিয়েছিলাম যে আমরা মাল্টিপল ব্লেন্ডেড ফাইন্যান্সের, শুধু ডোনার বলে না, আমাদের ব্লেন্ডেড ফাইন্যান্সের অ্যাপ্রোচ। সো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন কাজটা আমরা করব, কোনটা করব না, কিভাবে অর্থ জোগাড় করব আমাদের কাজগুলোর জন্য, আমরা খুব ক্লিয়ার ছিলাম। তারপরেও তো ধরেন আমরা যে রোহিঙ্গা রেফিউজিদের নিয়ে এত কাজ করছি, সেখানে তো এটার প্রভাব পড়ছেই। আমাদের সকাল বিকাল আমাদেরকে সারাক্ষণ আলাপ আলোচনা করতে হচ্ছে যে কোনটা প্রায়োরিটি হবে, কোনটা ন্যাশনালাইজেশন হবে। কেন জাতিসংঘেই তো সমস্যা হচ্ছে, জাতিসংঘে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে, অতএব এটার প্রভাব পড়বে। তো তারাও আগ বাড়িয়ে বলতে পারছে না কতদিন তারা অর্থ দিতে পারবে, এবং তা না দিলে যেই প্রোগ্রামগুলো আপনার কক্সবাজারে চলছে সেগুলো তো ক্ষতিগ্রস্ত হবে। এবং রোহিঙ্গা রেফিউজিরা তো কালকে ফিরে যেতে পারছে না, হয়তো কোনোদিন যাবে, কিন্তু আপাতত তো আমাদের এখানে কিছু সহযোগিতা করে যেতে হবে। তো আপা, আপনি যা বলছিলেন সেক্ষেত্রে আমরা তো এখন সবাই বুঝতে পারছি যে কারো কারো হয়তো প্ল্যান ছিল, কারো হয়তো ছিল না, কেউ হয়তো হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে তো সামনে বাড়তে হবে, সামনে আগাতে হবে। সেক্ষেত্রে আমাদের প্ল্যানিংগুলো কি হওয়া উচিত যে আমরা আবারও কাজগুলোকে শুরু করতে পারবো? আমাদের যে কমিউনিটি আছে তাদের উন্নয়ন থেমে থাকবে না, তার সাথে যারা এদের সাথে জড়িত তাদেরও কাজগুলো বন্ধ হয়ে যাবে না। আমরা তো বেশিরভাগ কাজ কমিউনিটির সঙ্গে করে থাকি, তো আমরা খুব চিন্তিত থাকি যে কমিউনিটির উপরে কী প্রভাব পড়বে। সেই জন্য আমাদেরকে অন্য ক্ষেত্র তৈরি করার প্রয়োজন মনে করেছি আমরা। আরেকটা জিনিস হলো যে সব দুর্যোগ সমস্যারই আবার একটা অপরচুনিটিও তৈরি হয়। তো যেহেতু আমরা এখন এটাকে অপরচুনিটিতে নিয়ে যেতে চাই, একটা সুযোগ মনে করতে চাই, আমাদের আর কি কি ব্যবস্থা নেওয়া সম্ভব অর্থায়নের এনহান্সমেন্টের জন্য, বাড়ানোর জন্য। তো আমরা বেশ কয়েকটা ডেস্ক রিসার্চ গবেষণা করলাম, অন্যদের সঙ্গেও কথা বললাম। আমরা এই বছরে মে মাসে এবং জুলাই মাসে দুইবার দুটো রাউন্ড টেবিল করেছি যে স্কোপটা কি। তার মানে হলো আপনাকে দেখতে হবে যে বাংলাদেশে থেকেই বাংলাদেশে আর কি। তো একটা তো হলো বোঝা দরকার ইউএস এইড ছাড়াও, ইউএস সরকারের অনুদান ছাড়া আর কোন কোন দেশ থেকে সেখানে কি ধারা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সেখানেও বোঝা যাচ্ছে যে ওনাদের ওখানেও সরকার পরিবর্তন হয়েছে, তাদের প্রায়োরিটি চেঞ্জ হয়েছে, এবং তারা অনেকেই বলে দিচ্ছেন যে কোন কোন খাতে তারা অর্থ দেবেন। যেটা আমাদের একটু চিন্তার বিষয় যে নারীর অধিকার, নারীর স্বাস্থ্য ব্যবস্থা, কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, এসব জায়গায় কমে যাচ্ছে। আবার বলছেন যে যুবদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য তারা আগ্রহী। আচ্ছা, তো তাহলে এখানে বুঝতে হবে, এখানে গুছাতে হবে। আর দেশের মধ্যে কি সুযোগ আছে? সো দেশের মধ্যে ধরেন আপনার তো একটা তো জানি আমরা যে অনেকে ব্যক্তিরা আছেন যারা দান করেন, তারপরে জাকাতের সময় দিয়ে থাকেন, হ্যাঁ। তারপরে আপনার সিএসআর আছে। সিএসআর তো আবার ইনস্টিটিউশনাল, যে ব্যাংক থেকে বা কর্পোরেট থেকে নেওয়া যায়। তো সবগুলো খাতকে মাথায় নিয়ে একটা পরিকল্পনা করতে হবে যদি আমরা আমাদের যে কাজগুলো করে যাচ্ছি সেটাকে কন্টিনিউ করতে চাই। এবং আমি যে জন্য বলছিলাম যে এটা সুযোগ, যে কারোর উপর ডিপেন্ড করার আমার দরকার নেই। তো আমরা যে চিন্তা করে দেখি, আর আপনাদের এই ধরনের প্রোগ্রাম বা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে যদি ছড়িয়ে যায় যে উন্নয়নের কাজ, দুর্যোগ মোকাবেলার কাজ, এমার্জেন্সি, শিক্ষা, এখানে তারাও
একটা অবদান রাখতে পারেন, তারা এখানে অনুদান দিতে পারেন, তাহলে কিন্তু হবে। সো ক্রাউড সোর্সিং, ট্রেডিশনাল যেই আমাদের একেবারে গ্রাম পর্যায়ে আমরা জানি জাকাতের টাকা বা ডোনেশন, তারপর CSR, এগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। আর আপা মানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কোনো সুযোগ আছে কিনা এর মধ্যে, যে আমরা যদি এন্টারপ্রেনার ডেভেলপ করতে পারি তাহলে ধরেন যারা এখন শুধুমাত্র ডোনেশনে চলছে তাদেরকে যদি আমরা ওই অ্যাপ্রোচে নিয়ে যেতে পারি? আমি ঠিক জানি না আপনি ডোনেশনে চলছে বলতে কি বোঝাচ্ছেন, বাট কমিউনিটি যারা আছে তাদের সঙ্গে যখন আমরা কাজ করি আমাদের তো উদ্দেশ্যই থাকে যে তারা দারিদ্র্য থেকে উত্তরণ হবে তাদের, তারা ওই অবস্থা থেকে উঠে আসবেন। তো সেটার জন্য আমরা নানানভাবে নারী উদ্যোক্তা তৈরি করা, যুব উদ্যোক্তা তৈরি করা, তাদের সঙ্গে সেভিংস, তারা নিজেরা, আমরা মাইক্রো ক্রেডিটের কোনো কাজ করি না, কিন্তু অ্যাকশন এডের থেকে আমরা সবসময় চেষ্টা করি যে তারাই সচ্ছল হয়ে তারাই তাদের একটা তহবিল তৈরি করবে, সেটা দিয়ে আবার ভবিষ্যতে তারা আরও নিজেদের জন্য বিনিয়োগ করতে পারবে, সেটার পরিচালনা তারা নিজেরাই করবেন, যেভাবে তারা একটা কমিউনিটি করে একটা গ্রুপ করে তারপরে সেইটার থেকে বিনিয়োগ করে তাদের হবে। যেটা আমরা দেখছি যে এই উদ্যোগগুলোর সঙ্গে মার্কেটের যে সম্পর্ক, এইটা আমরা যেন লিঙ্কেজটা তাদের জন্য প্রথমত তাদেরকে বুঝাই, দ্বিতীয়ত তাদেরকে সহযোগিতা করি, এবং দিনে দিনে তারা নিজেরাই এখানে বিস্তার লাভ করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বা যে এখন যে থিওরি আমাদের বর্তমান গভর্নমেন্টের যে 3-0 যে অ্যাপ্রোচ, এটার সাথে কি এটার কোনো রকম কোনো, কেন আপনি তো দারিদ্র্যকে বিমোচন করতে চাইছেন, তারপরে আপনি নির্ভরশীলতা থেকেও বের হয়ে আসতে চান, জলবায়ু পরিবর্তন, পরিবেশের দুর্যোগের যে সমস্যা সেগুলোকেও মোকাবেলা করতে চান, এবং চাকরি থেকে বের হয়ে, চাকরি পাওয়ার চিন্তা থেকে বের হয়ে আমি উদ্যোক্তা কিভাবে হব, আমরা আমাদের যুবদেরকে সেই দিকে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ আপা, আপনার অভিজ্ঞতা এবং আপনার যেই পরামর্শগুলো আমরা পেলাম, আশা করি যে আমরা সবাই মিলে এটাকে ন্যাশনাল পর্যায়ে পৌঁছে দিতে পারবো, যার মাধ্যমে আমরা সকলে মিলে এমন কিছু একটা পরিকল্পনার মাধ্যমে, এখানে আমি একটু বলবো যে রাষ্ট্রের দিকে কাছে যদি আমরা পৌঁছে দিতে চাই, আমরা যখন পলিসি অ্যাডভোকেসি করব তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হলো যে আমাদের এখনো CSR এর গাইডলাইন নাই। CSR কিভাবে কার্যকরী হবে, কিভাবে অপারেট করবে, এটার গাইডলাইনটা খুব শিগগিরই সরকারের কাছে আসা উচিত। তো আমরা এখানে একটা লবি করব, এবং আমাদের দেখতে হবে যে জাকাত ফান্ড যেটা আছে সেখানেও ওদের গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখানেও যদি কথা বলে এটা ছড়িয়ে দেওয়া যায়, নতুন নতুন কিছু বিষয় হয়তো ওনারা যদি উদ্যোগ নেন, আর তাছাড়া অন্যান্য ক্রাউড সোর্সিং করা, এগুলোকে নিয়ে একটা প্ল্যান, গাইডলাইন সরকারের কাছ থেকে আসতে হবে। যেহেতু আপনি বললেন যে সরকারের কাছে নিয়ে যাওয়ার বিষয়টা, এটা খুব শিগগিরই আসলে ভালো হয়। ওকে আপা, থ্যাংক ইউ সো মাচ। আমরা অবশ্যই চেষ্টা করছি একটু জাস্ট আপনাদের যেই সাজেশনগুলো আছে এগুলোকে আমরা গুছিয়ে এটা আপনাদের বক্তব্যটাই আমরা সরকারের কাছে পৌঁছে দেব, এবং আশা করি যে যত দ্রুত সম্ভব এটার একটা পরিকল্পনা, অন্ততপক্ষে একটা কাঠামো যদি তৈরি করে আমরা ফেলতে পারি, তাহলে আমরা এটা নিয়ে স্টেপ ফরওয়ার্ড করতে পারবো। সো আপা, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাকে আমরা আরও সাথে পাবো, আপনার গাইডেন্স, আপনার সহযোগিতা এবং আপনার সাজেশন আমরা সামনে আরও আশা করব, NDP আশা করবে। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য, অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা যারা আমাদের দেখছেন, নিশ্চয়ই আপনাদের কিছু বলার আছে, আপনাদের কিছু বক্তব্য আছে যা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, এবং আপনারা জানেন যে আমরা এমন কিছু করতে চাই যেখানে আপনারা, আমরা, উন্নয়ন সহযোগীরা, তার সাথে সাথে সরকার আমাদের সাথে থাকবে। রাষ্ট্রের একটি উন্নয়নে আমরা সকলেই যেন একসাথে অংশগ্রহণ করতে পারি, এই জন্যই NDP আয়োজন করেছে এই ভয়েসেস অফ ডেভেলপমেন্ট টক শোটির। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ।